আজকের ক্লাস আমরা শুরু করব। আজকের টপিক হলো কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের বাংলা পরামর্শদান। কাউন্সেলিং কথাটার সাথে আমরা কিন্তু একদমই পরিচিত, খুবই জানি কথাটার সাথে, কিন্তু কাউন্সেলিং কথাটা বা পরামর্শদান কথাটা কিন্তু আমরা নর্মাল লাইফে ডেলি ইউজ করি। যেমন আমরা কিন্তু অনেক সময় কোনো একটা বাড়িতে এমন কেউ থাকেন যার কাছে কোনো একটা বিষয় গিয়ে মনে হয় যে তার কাছে যাই, তিনি সলভ করে দেবেন। হ্যাঁ, কারণ তার কাছে হয়তো এমন কিছু প্রবলেম নিয়ে আমরা গেছি, তিনি যতবারই গেছি তিনি সলভ করে দিয়েছেন। কোনো টিচার হতে পারেন, এমন কোনো অভিজ্ঞ ব্যক্তি যার কাছে গেলে আমি উপকৃত হতে পারি। আমরা ডক্টরের কাছে যাই কোনো কিছু, কোনো পরামর্শ নিতে। আমরা যখন আইনি কোনো ব্যাপার হয় তখন আমরা উকিলের কাছে যাই। তো পরামর্শ কথাটা কিন্তু আমরা বলে থাকি, বা আমরা যে কোনো সময় কারোর পরামর্শ নিই, যে কোনো বিষয় তার থেকে সাজেশন নিয়ে আমরা কিন্তু অনেক সময় লাইফে এগিয়ে যাই। কিন্তু এক্ষেত্রে এই যে পরামর্শ দান, সাইকোলজিক্যাল দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে কাউন্সেলিংটা কিন্তু একটু অন্যরকম কিছুই না। যেখানে কিন্তু যিনি কাউন্সেলিং করছেন তাকে কিন্তু অবশ্যই একটুখানি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অবশ্যই তার নলেজ থাকতে হবে, অবশ্যই তাকে যে কোনো কিছুই তিনি যাতে যে কোনো প্রবলেম সাইকোলজিক্যাল দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে যাতে তিনি সলভ করতে পারেন। অনেক থেরাপি আছে, কাকে কখন কোন থেরাপি অ্যাপ্লাই করতে হবে, বা কোনটা করলে কোন ওয়েতে গেলে আমরা যে কোনো জিনিসকে ইন্টারপ্রেট করতে পারেন, যাতে সাইকোলজির ভাবনা জেনে সেই জিনিসটা করতে পারেন। তাতে কি হবে, সেক্ষেত্রে কিন্তু সেই কাউন্সেলিংটা যে এই বিষয়টা, সেটা কিন্তু একদম অন্যরকম একটি বিষয়। তো এই কাউন্সেলিং কথাটার সাথে কিন্তু আমরা আজকে পরিচিত হব। আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে যখন কাউন্সেলিং বলছি, সেই কাউন্সেলিংয়ের একই বেঙ্গলি রয়েছে, সেটা হলো পরামর্শ দান। এই পরামর্শ দান আমরা যখন কেউ আসছেন, সবসময় যে আমরা প্রবলেম নিয়ে ক্লায়েন্ট আসছেন এবং সমাধান করছি সেটা নয়, প্রবলেম ছাড়াও কিন্তু আমরা ডেভেলপমেন্টাল দিক থেকেও হয়ে থাকে। কিন্তু জেনারেলি আমরা কাউন্সেলিং করা যখন হয় তখন কিন্তু আমাদের কজন ব্যক্তি থাকেন? দুজন ব্যক্তি থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই। অর্থাৎ ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং যদি হয় সেখানে কিন্তু পুরোটাই 1-to-1 রিলেশনশিপ। অর্থাৎ যিনি কাউন্সেলিং করছেন তাকে আমরা বলি কাউন্সেলর, যার উপর কাউন্সেলিং করা হচ্ছে তাকে ক্লায়েন্ট অর কাউন্সেলিং। ঠিক আছে? অর্থাৎ যখন কোনো ক্লায়েন্ট আসছেন কোনো সমস্যা নিয়ে, এমন কোনো সমস্যা যে সমস্যাটা হয়তো তিনি সবার কাছে, এমন কিছুই না, হয়তো তিনি কারোর কাছে সমাধান পাননি, হয়তো তিনি যে অভিজ্ঞ ব্যক্তি বা যার কাছে তার মনে হয় তিনি হয়তো সঠিক বলতে পারছেন না, তিনি হয়তো তার কাছে সেই বিষয়টা খুলে নিজের বা বন্ধুদের কাছে সে মনের কথাটা বলতে পারছে না, এমন কোনো প্রবলেম, যে প্রবলেমটা সমাধান তিনি এখনো অবধি পেয়ে ওঠেননি, তখনও কিন্তু তারা আসেন পরামর্শ চাইতে। এবং এই যে ক্লায়েন্ট যখন আসেন, এই ক্লায়েন্ট অ্যান্ড কাউন্সিলরের মধ্যে কিন্তু একটা যে রিলেশনটা তৈরি হয় সেটা কিন্তু অনেকটা লং টার্ম প্রসেস। এটা নয় যে এটা একটা সিরিজ এবং আসবেন মানে একদিনে দুদিনে যে কাউন্সেলিং হয়ে যাবে, তার প্রবলেম সলভ হয়ে যাবে, এটা কিন্তু একদমই নয়। কাউন্সেলিং কিন্তু একটা লং টার্ম প্রসেস, এবং যেটা কিন্তু অনেকগুলো সিরিজ বা সেশনের মধ্য দিয়ে যায়, এবং কখনো হয়তো তাড়াতাড়ি হয়, কখনো হয়তো অনেকটা সময় লাগে। তো ক্লায়েন্ট যখন আসেন কাউন্সেলরের কাছে, অবশ্যই কিন্তু তার সঙ্গে ক্লায়েন্টের এটা নিয়ে আশা করে আসেন যে তার একটা কনফিডেন্সিয়াল সেটিংসের মধ্যে তিনি বলবেন, যেখানে তার মনের কথা তিনি খুলে বলতে পারবেন। তিনি এইটুকু বিশ্বাস মানে কাউন্সিলরের মধ্যে এই অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, আলোচনা করব, কিন্তু অবশ্যই কাউন্সেলিং যিনি করছেন তার মধ্যে এই জায়গাটা রাখতে হবে যে তিনি কিন্তু মানে যেন তার যে সমস্যাগুলো তিনি কারোর সাথে ডিসকাস করবেন না। মানে ক্লায়েন্টের মধ্যে যেন এই জায়গাটা তিনি তৈরি করতে পারেন যে পুরোটাই কিন্তু কনফিডেন্সিয়াল সেটিংসের মধ্যে হবে, সেখানে অন্য কেউ আসবেন না, তার কথা অন্য কেউ শুনছেন না, পুরোটাই কিন্তু তার সঙ্গেই, তার মধ্যেই থাকবে। এবং যেটা 1-to-1 অর্থাৎ মুখোমুখি সম্পর্ক। আমরা এর আগে পড়েছি সাক্ষাৎকার দাতা এবং সাক্ষাৎকার গ্রহীতা। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন একই কথা কাউন্সিলর, যার উপর নেওয়া যিনি দিচ্ছেন তাকে দাতা বলছি, যার উপর যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন গ্রহীতা। তো এই
কাউন্সেলের সম্পর্কটাও কিন্তু সেইটাই, একই ব্যাপার, যেখানে আসছেন 1-to-1 রিলেশন, ফেস টু ফেস রিলেশনশিপ, কনফিডেন্সিয়াল সেটিং, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে একজন ক্লায়েন্টে সে কেন হঠাৎ করে কাউন্সেলরের কাছে তার সব মনের কথা বলবে। নিশ্চয়ই সেটা আমি হঠাৎ যাব একজনের কাছে গিয়ে তাকে আমি সব কথা বলতে শুরু করে দেবো, তখনই বলবো, সেটা কিন্তু সেই জায়গাটা তখন তৈরি করতে হবে। কাউন্সেলরের অনেক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটার মাধ্যমে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে হবে, যেটাকে আমরা বলছি র্যাপোর্ট এস্টাবলিশমেন্ট। অর্থাৎ র্যাপো তৈরি হবে তখনই, পুরোটাই কিন্তু ট্রাস্টের ওপর। এই ট্রাস্ট যদি না থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট অ্যান্ড কাউন্সেলরের মধ্যে, অর্থাৎ একটা মধুর সম্পর্ক তৈরি করতে গেলে, র্যাপো তৈরি করতে গেলে ট্রাস্ট কিন্তু, অর্থাৎ বিশ্বাসটা খুব বড় কথা। এই বিশ্বাসটা কিন্তু ক্লায়েন্টের মধ্যে থাকতে হবে যে কাউন্সেলর কখনোই তার কোনো কিছুই, তার কোনো কথাই কাউকে তিনি বলবেন না। তাহলে এই যে কাউন্সেলর অ্যান্ড ক্লায়েন্ট, অর্থাৎ আমরা কাউন্সেলিং বলতে গেলে তাহলে খুব সহজেই আমাদের, এবং আরেকটা জিনিস বলি যে যিনি ক্লায়েন্ট আসছেন তিনি তাকে কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে যে প্রবলেম তিনি বলছেন এবং সেই প্রবলেমটা সলভ করে দিচ্ছেন, এটা কিন্তু কাউন্সেলরের কাজ না। কাউন্সেলর কিন্তু অনেক দিক মানে কোন পথে গেলে, কোন ওয়েতে গেলে তিনি এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে। আজকে একটা সমস্যা আসবে, তিনি সলভ করে দিলেন, কিন্তু লাইফটা তো সেটা নয়। লাইফে যে অনেক প্রবলেম আসতে পারে, যাতে সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করবে এবং কোন ওয়েতে যাবে, এবং তার মধ্যে কিভাবে বিভিন্ন স্কিল ডেভেলপ করা যায়, বিভিন্ন স্ট্রেংথ কোপিং স্ট্র্যাটেজিস দেওয়া যায়, অর্থাৎ যাতে সে সমস্ত সিচুয়েশনের সাথে মানিয়ে চলতে পারে। তার প্রেজেন্ট সিচুয়েশন, তার প্রবলেমটা কোথায়, তার সমস্যাকে এড়াতে গেলে, দূর করতে গেলে কি কি করতে হবে, এই টোটাল ব্যাপারটা, মানে তিনি আজ শুধু প্রবলেম শুনছেন, সলভ করছেন, এটা কিন্তু নয়। অর্থাৎ তিনি কিন্তু বিভিন্ন পথ বের করে দেওয়ার চেষ্টা করেন, এবং যেখানে যেখানটাতে তার ড্রব্যাকস, অর্থাৎ কোথায় তার ভুল, সমস্ত কিন্তু, বারবার বলছি, এটা কিন্তু এতটাও সোজা নয় যে 1-2 দিনে বা 3 দিনে এটা গ্রো হয়ে যায়। এটার জন্য কিন্তু অবশ্যই একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হয়, যে সম্পর্ক তৈরি করার মাধ্যমে এই সম্পর্ক গড়ে ওঠে পুরোটা ট্রাস্ট এর উপর। যখন ট্রাস্ট তৈরি হয় তখন দেখা যায় যে কাউন্সেলের সম্পর্ক, মানে ক্লায়েন্ট অ্যান্ড কাউন্সেলরের অদ্ভুত একটা সুন্দর হয়ে যায়। তা সেখানেও কিন্তু অনেক বাধা নিষেধ আছে, কতটা অবধি কাউন্সেলর তার সঙ্গে তার পাশে থাকবেন সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু তার আগে তাহলে কাউন্সেলিং ডেফিনেশন বা কাউন্সেলিং আশা করি একটু বুঝতে পেরেছো, কিন্তু এবার আমরা একটু ডেফিনেশনে যাই, বা যারা কিভাবে ব্যাখ্যা করেছেন। আমরা যদি এই মেন জায়গাটা বুঝে যাই, আমরা আগেও বলেছি যে আমার পড়ানোর মধ্যে এটা সবসময় খেয়াল রাখবে যে যেখানে মেন জিনিসটা বুঝলে কিন্তু ভেতরে যেগুলো রয়েছে সেইটাই কিন্তু এখানে ডিসকাস করা আছে। তাই আমরা একটু কাউন্সেলিং কাকে বলে বলার পর কাউন্সেলরের কী কী বৈশিষ্ট্য এবং কাউন্সেলিং ওয়ার্ডটা, কাউন্সেলিং, আচ্ছা আমি সবার আগে একটু বলে দিই কাউন্সেলিং ওয়ার্ডটা আমরা কীভাবে, প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা করে মিনিং আছে, তা সেটা একটু আগে আমি দেখি। সেটা দেখো, কাউন্সেলিং, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা মিনিং। সি ফর কনফিডেন্সিয়ালিটি, কমিটমেন্ট, কমিউনিকেশন। আমি কি বলেছি, যা কিছু ক্লায়েন্ট বলবে সেটা যেন কনফিডেন্স থাকে, যেন মানে কনফিডেন্সিয়ালিটি থাকে, যে তিনি কাউকে কিছু বলবেন না, কমিটমেন্ট যেন থাকে, এবং কমিউনিকেশন, যোগাযোগ, কথাবার্তার সব কিছু, মানে যখন তার প্রয়োজন তিনি যাতে ফোন করলে কাউন্সেলর ধরেন এবং কথা বলেন, তার প্রবলেম শোনেন, সেই জায়গাটা কিন্তু থাকতে হবে, অর্থাৎ কমিউনিকেশন। তারপরে ও ফর ওপেননেস, অর্থাৎ কাউন্সেলর মানে ক্লায়েন্ট যাতে তার সমস্ত কিছু তার সঙ্গে ডিসকাস করতে পারে, তার জন্য ওপেননেস। ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, আর কি লেখা রয়েছে, আনবায়াসড সিচুয়েশন। আন্ডারস্ট্যান্ডিং নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা যাতে মানে ক্লায়েন্টের সাথে কাউন্সেলরের একটা সুন্দর সমঝোতার সম্পর্ক তৈরি হয়, এবং আনবায়াসড মানে কাউন্সেলর যেন কোনো ডিসিশন তিনি তার নিজের লাইফ বা নিজের মানে কোনো অভিজ্ঞতা দিয়ে সেটা যেন না দেন। এন ফর নন জাজমেন্টাল অ্যাটিটিউড, এইমাত্র বললাম যে অবশ্যই কাউন্সেলিং যিনি করছেন তাকে খেয়াল রাখতে হবে তিনি কোনো কিছু জাজ করছেন না, তিনি
কিন্তু কোনো প্রবলেম সলভ করছেন না, তিনি বিভিন্ন ওয়ে মাধ্যমে তিনি বলার চেষ্টা করছেন কোন পথে গেলে তিনি কিন্তু তার ডেভেলপমেন্ট স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন। তাই জাজমেন্ট কিন্তু কোনো কাউন্সিলর দিচ্ছেন না। তাই এন ফর নন জাজমেন্টাল অ্যাটিটিউড, এস ফর স্পেসিফিক সলিউশন, মানে এটা হলে এটা হতে পারে, ওটা হলে ওটা হতে পারে না, আমরা কিন্তু অবশ্যই কাউন্সিলরের কাছে একটা নিশ্চিত সলিউশন জানতে চাই। তাই স্পেসিফিক সলিউশন। ই ফর এমপ্যাথেটিক্যাল অ্যাটিটিউড, এম্পাওয়ারমেন্ট অফ দ্য কাউন্সেলিং। এই যে বললাম, অবশ্যই তার যে সমস্ত এমপ্যাথেটিক্যাল কথাটার অর্থটাই হচ্ছে তার সমস্ত দুঃখ, মানে তার যে কষ্ট, তার দুঃখ বা তার যে ইমোশন, যে মানে যে এক অর্থে তার ইমোশনাল জায়গাটা অবশ্যই কিন্তু কাউন্সিলরকে বুঝতে হবে, এবং তার যে কাউন্সেলিং করছেন তার পাওয়ারটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে। এল ফর লিমিটেড টাইম পিরিয়ড ল্যাঙ্গুয়েজ। দেখা যায় কি কাউন্সেলিং, যে কাউন্সিলরের সাথে ক্লায়েন্টের কথাবার্তার মধ্যে অনেক সময় তিনি হয়তো যেটা বলতে চাইছেন সেটা বলতে পারছেন না, ভাষার প্রবলেম একটা হয়ে থাকে, এবং টাইম পিরিয়ডটা কিন্তু একটা অবশ্যই কোনো ফিক্স থাকে না, কিন্তু একটা লিমিটেড। আই ফর ইন্ট্রোস্পেকশন। এইমাত্র বললাম যে ক্লায়েন্ট কিন্তু নিজের মনের কথা নিজে বলছে। আমরা জানি ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন কাকে বলে। ব্যক্তি যখন তার নিজের কথা নিজে বলে, তাহলে আই ফর ইন্ট্রোস্পেকশন। এন ফর নেগোসিয়েশন, অর্থাৎ এত কিছু শোনার পর কাউন্সিলর কিন্তু সমস্ত দিক ভেবে চিনতে চেষ্টা করেন কোনো একটা সলিউশন দেওয়ার বা অনেক রকমের পথ বের করে দেবার। জি ফর গোল ওরিয়েন্টেড, অর্থাৎ কোনো একটা লক্ষ্য থাকবে, যে লক্ষ্যের মাধ্যমে যাতে যে পথ দিয়ে সে এগোতে পারবে সেই খেয়ালটা কিন্তু তাকে অবশ্যই রাখতে হবে। তাই কাউন্সিলিং কথাটা আমরা অনেক রকম, প্রত্যেকটা ওয়ার্ডেরই কিন্তু এক একটা মানে আমরা পেলাম। এবার আমি যেটা বললাম যে হোয়াট ইজ কাউন্সিলিং, যে ডেফিনেশন বিভিন্ন জন দিয়েছেন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ফার্স্ট টাইম আমরা একটু দেখি যেগুলো পড়লাম। দেখো, পরামর্শ দান হলো একজন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তিগত পরিস্থিতিতে একজন সাহায্য প্রার্থীকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে সহায়তা দানের প্রক্রিয়া। কি বলছি, যে পরামর্শ দান হলো একজন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ব্যক্তির। অবশ্যই বুঝতে পেরেছ, অবশ্যই তিনি যেন তার মানে প্রশিক্ষণ প্রাপ্ত হন কোনো ব্যক্তিগত পরিস্থিতিতে, অর্থাৎ সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংই বেশি করা হয়। একজন সাহায্য প্রার্থী অর্থাৎ যিনি তার প্রবলেম নিয়ে এসেছেন, বিজ্ঞান ভিত্তিক এই যে বললাম, যিনি মনস্তাত্ত্বিক দিক থেকে কাউন্সেলিং করছেন তিনি কিন্তু এই বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে সহায়তা দান করে থাকেন। ঠিক তারপরেই দেখো পরামর্শ, আমরা কোথায় না এটা কাউন্সেলিং সাইকোলজির আন্ডারে পড়ছে, এবং সবটাই তার উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক সহায়তা দান। অর্থাৎ আমাদের কিন্তু এখন অনেক রকম থেরাপি, অনেক রকম প্রসেস বেরিয়ে গেছে, যেটার মাধ্যমে কাউন্সিলর কি করেন, ক্লায়েন্টকে সহায়তা করছেন। মনোবিদ রজার্স একটা খুব সুন্দর ডেফিনেশন দিয়েছে, সেটা আমরা একটু পড়ি। কাউন্সিলিং মে বি ডিফাইন্ড as the series of direct contacts with the individual which aims to offer him assistance in changing his attitude and behavior. তাহলে আমরা কাউন্সিলিংটা কেন করছি, অবশ্যই আমরা যেটা শুনছি কাউন্সিলর যেগুলো বলছেন আমরা সেগুলো চেষ্টা করি যদি আমাদের লাইফে মেনে চলতে, তবেই আমি তো সেটাকে ফলো করব, অর্থাৎ আমার অ্যাটিটিউডে চেঞ্জ আসবে, অর্থাৎ আমার বিহেভিয়ারে চেঞ্জ আসবে। দেখো সেটাই বলেছে, কাউন্সেলিং মে বি ডিফাইন্ড অ্যাজ আ সিরিজ অফ ডাইরেক্ট কন্ট্যাক্টস, অর্থাৎ আমি কি বলেছি, এটা একটা সিরিজ, একদিন দুদিন নয়, এটা কিন্তু একটা লং টার্ম চলে, লং টার্ম সেশন চলে। ডাইরেক্ট কন্ট্যাক্টস হয় উইথ দ্য ইন্ডিভিজুয়াল, বুঝতেই পারছো, which aims to offer him assistance in changing his attitude and behavior, অর্থাৎ তাকে অ্যাসিস্ট করে তার অ্যাটিটিউড এবং বিহেভিয়ারে চেঞ্জ করলে তবেই সেটা কাউন্সেলিং বলছেন। রেন তার সংজ্ঞায় দিয়েছেন, পরামর্শ দান হলো দুজন ব্যক্তির মধ্যে একটি গতিশীল এবং উদ্দেশ্যমূলক সম্পর্ক। আচ্ছা, গতিশীল কথাটা কেন বলছেন, আমি বারবার বলছি, আমি যদি কাউন্সেলিং করতে গেছি আমি চুপচাপ বসে আছি, কাউন্সিলর চুপ করে বসে আছেন, তা কিন্তু হবে না। এবং আজকে কাউন্সেলিংয়ের সেশন পড়লো, আবার
5 মাস পরে, তাহলেও কিন্তু হবে না। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু থেমে যাওয়ার প্রসেস নয়। সেই জন্য গতিশীল এবং উদ্দেশ্য, অবশ্যই উদ্দেশ্য থাকবে, কোনো একটা এম থাকবে, কোনো একটা গোল থাকবে। এইমাত্র আমরা পড়লাম জি ফর। তো এবার যেখানে উভয়ের পারস্পরিক বোঝাপড়ায়, অনেকবার বলেছি, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, নির্ধারিত সমস্যা পীড়িত ক্ষেত্রে তুলনামূলকভাবে অপরিণত এবং অধিক মাত্রায় সমস্যা পীড়িত ব্যক্তিকে তার সমস্যার স্বয়ং সমাধানে, বারবার একটা কথা বলছেন, নিজে নিজেই যেন তিনি তার সমস্যার সমাধান করতে পারেন, সেইটা সলভ করে দেওয়াটাই কিন্তু কথা নয়। তাহলে প্রবলেম আসতেই থাকবে, তিনি কত সলভ করবেন? তাহলে তাকে সেই ওয়েটা শেখানো, এই যে বলছে স্বয়ং সমস্যার মানে সমাধানটা যেন সেইটা নিজেই করতে পারে, সেই জায়গাটা। তাই এই যে রেনের সংজ্ঞায় প্রাচীন এবং আধুনিক দুটো ধারণাই প্রতিফলিত হয়েছে। এইটাই বলা হয়, এমসিকিউতে দেওয়া হয় যে কার সংজ্ঞায় প্রাচীন এবং আধুনিক ধারণা, না রেনের সংজ্ঞায়। আর মনোবিজ্ঞান সম্মত যে সংজ্ঞাটা আছে সেটা কিন্তু আমরা পেপিনেস্কি এবং পেপিনেস্কির সংজ্ঞাটা খুব পড়ি। সেখানে দেখো লেখা রয়েছে, পরামর্শ দান হলো লঘু ক্রিয়ামূলক, বলার কিছু নেই, অপসঙ্গতি নির্ণয় এবং চিকিৎসা। তাহলে আমরা কেন আসছি? অপসঙ্গতি কাকে বলে? আমরা কি পড়েছি আগেরটাতেই? ম্যাল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না তখনই তো ম্যাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে ম্যাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বলে এবং সেটা একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেটা রেগুলার লাইফকে প্রবলেম তৈরি করছে, তাই জন্যে আমরা আসছি, এসে আমরা চিকিৎসা চাইছি। এবং পরামর্শদাতা আর গ্রহীতার মুখোমুখি সম্পর্ক বলেছি আমি। তিনি মনে করেন পরামর্শদাতা এবং পরামর্শ গ্রহীতার মধ্যে পারস্পরিক সম্পর্ক ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, অবশ্যই একদিনে নয়, দুদিনে নয়। এই পারস্পরিক ক্রিয়া একটি পেশামূলক, আমি বলেছি অবশ্যই তিনি টাকা নেন, এমন টাকাও নেবেন না যেখানে কিন্তু যে ভীষণ তার চার্জ হবে যাতে কেউ আসতে পারছেন না। তো একটা ঠিকঠাক পেশামূলক পরিস্থিতি এবং পরামর্শ গ্রহীতার আচরণ ধারায় পরিবর্তনের উপায় হিসেবে কিন্তু আমাদের যেটা করা হচ্ছে সেটাকে আমরা কিন্তু কাউন্সেলিং বলে থাকছি। অর্থাৎ পারস্পরিক ক্রিয়া যে শুরু হচ্ছে দেখ এবং তা চলতে থাকছে, এই পারস্পরিক যে দুজন ব্যক্তি মধ্যে চলছে তাদের একজন পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত, অন্যজন কিন্তু তার সাহায্য প্রার্থী। তাহলে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার ইংরেজিটা এখানে বলা রয়েছে। তাহলে আমরা যেটা আমি বারবার বলছি, মেন জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখলেই আমাদের হয়ে যাবে, কাউন্সেলিং কথাতেই হচ্ছে 1-to-1 রিলেশনশিপ, কার মধ্যে দুজন ব্যক্তি, একজন হলেন কাউন্সিলর, অপরজন হলেন ক্লায়েন্ট, তাদের মধ্যে ফেস টু ফেস রিলেশন, অবশ্যই একটা কনফিডেন্সিয়াল সেটিংস থাকবে, অবশ্যই একজন যিনি কাউন্সিলর তার মধ্যে অবশ্যই তিনি প্রশিক্ষণ প্রাপ্ত হবেন, তিনি অবশ্যই পেশাগত দিক থেকেও তিনি সেই পরিস্থিতিতে থাকবে, এবং একজন ক্লায়েন্ট অ্যান্ড কাউন্সিলরের মধ্যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়াটা চলবে সেটা কিন্তু একটা সিরিজের মাধ্যমে চলবে। এবং মনে রাখতে হবে, যেখানে কাউন্সিলর কিন্তু তাকে প্রবলেম ডিরেক্ট সলভ করছেন তা নয়, তার বিভিন্ন দিক, তার কোথায় কোন দিকটা উইক, কোন দিকটা স্ট্রং, কোনটা তার কি কি কোপিং স্কিলস রয়েছে, কিভাবে বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে মানাতে হবে, এই জায়গাগুলো কিন্তু কাউন্সিলর ডেভেলপ করতে চেষ্টা করছেন। এবং কাউন্সিলর তার অ্যাটিটিউডের মধ্যে, অর্থাৎ মানে ক্লায়েন্টের অ্যাটিটিউডের মধ্যেও কিন্তু পরিবর্তন আনার চেষ্টা করছেন। এবং এই পুরোটাই তখন সম্ভব যখন কিন্তু ক্লায়েন্ট অ্যান্ড কাউন্সিলরের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হবে, একটা রাপো এস্টাবলিশড হবে, এবং সেই মধুর সম্পর্কটা তৈরি হচ্ছে পুরোটাই ট্রাস্টের ওপর। তাহলে আশা করি কাউন্সিলিং কাকে বলে একটু হলেও ক্লিয়ার হলো। এরপরেই যদি আমরা আসি, সেটা হলো কাউন্সিলিং। একজন কাউন্সিলর যিনি তার অনেক কেন আমি একজন কাউন্সিলরের কাছে যাব, যার কাছে গেলে আমি প্রবলেম সলভ করব, এবং অবশ্যই তিনি আমাদেরকে চেষ্টা করছেন অনেক কিছু দিক বার করতে। তো আমরা তার কাছে যে যাব, সেই কাউন্সিলর কিন্তু অনেক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে আমরা একটা একটা করে ডিসকাস করি। দেখো, প্রথমেই আমরা আরেকটা একটু বলে দিই, নেচার অফ কাউন্সেলিং, 1-to-1 রিলেশনশিপ বলে দিয়েছি সবকটাই, কনফিডেন্সিয়াল সেটিং, ফেস টু ফেস ইন্টারাকশন, আর কি আলটিমেট গোল কি হচ্ছে না, এম্পাওয়ার দ্য ক্লায়েন্ট টু আইডেন্টিফাই হিজ স্ট্রেংথ, বলেছি আইডেন্টিফাই হিজ রিসোর্সেস অ্যান্ড
এক্সপিরিয়েন্স মেক হিম এক্সপ্লোর টু দ্য ওয়েজ টু হ্যান্ডেল হিজ লাইফ ক্রাইসিস, যে কোনো ক্রাইসিসে যাতে সে হ্যান্ডেল করতে পারে সেটা দেখা। when a client comes to the counseling process he learns certain coping skills, life skills, improving his ability to deal with the situation। অর্থাৎ সমস্ত কথা কিন্তু আমি আগেই বললাম যে কোনো পরিস্থিতির সাথে যাতে কোপ করতে পারে, নিজের লাইফের কোন কোন দিকগুলো তার ভালো সেটা বাড়াতে পারে, ইমপ্রুভ করতে পারে যে কোনো সিচুয়েশনের সাথে, সেটাই কাউন্সেলিং। কাউন্সেলিং ক্যান টেক্স প্লেস আ ডিফারেন্ট স্টেজ, সামটাইমস উই প্রোভাইড কাউন্সেলিং আর ডেভেলপমেন্টাল প্রসেস, আবার কখনো কখনো দেখো রেমেডিয়াল প্রসেস। সবসময় যে আমরা কাউন্সেলিং করছি এবং সেটা প্রবলেম হচ্ছে তারপরে সলভ করছি তা কিন্তু নয়, সেটা অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্টাল প্রসেস এবং কখনো কখনো রেমেডিয়াল প্রসেসও হয়ে থাকে। তাহলে এই যে জিনিসগুলো আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে। আর এরপরেই যেটা রয়েছে সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ কাউন্সেলর। কাউন্সেলরের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকা উচিত সেগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু মানে তার কাউন্সেলিং করতে কিন্তু অবশ্যই সুবিধা হবে। আমি একটু বলে নিয়ে তারপর আমি পয়েন্টে আসছি। একজন কাউন্সেলর প্রথমেই আমরা যিনি ক্লায়েন্ট আসছেন তিনি হঠাৎ করে এসে আমার কাছে কেন বলবেন আমি কাউন্সেলর, আমি হঠাৎ করে কেন সেই ব্যক্তি আমার কাছে এসে কথা বলবেন, আমাকে কিন্তু মানে আমাকে কিন্তু সেই ক্ষমতা রাখতে হবে যে আমি যখন তিনি যখন আসছেন তার কেস হিস্ট্রি আমরা নিচ্ছি তখন তার থেকে আমাকে শোনার মানে তিনি যা বলছেন শুধু সেটুকু শুনবো তা নয়, আমাকে কিন্তু তার থেকে অনেক বেশি শোনার জন্য বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন দিক থেকে, যাতে ওপেন এন্ড কোয়েশ্চেনিয়ার আমরা বলি, যেখানে যার কোনো শুরু নেই শেষ নেই, কোন কথা কিভাবে আসবো কিভাবে বলবো, কোন কথাটা থেকে কোন ইনফরমেশনটা আমরা পাচ্ছি, কোথায় আমরা থামবো, সেটা কিন্তু আমাকে বারবার প্রশ্ন করতে হবে। এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, অর্থাৎ বিভিন্ন দিক সম্পর্কে আমরা কিন্তু ইনফরমেশন বার করার চেষ্টা করব। তিনি শুধু যেটুকু বলছেন সেটাই আমি শুনে গেলাম আর কিন্তু কিছু শুনতে চাইলাম না, সেটা যেন না হয়। তাহলে আমি একদম চলে আসি, এই দেখো ফার্স্ট পয়েন্টে এটা লেখা রয়েছে ইনকিউজিটিভনেস, অর্থাৎ আমরা কিন্তু জানার ইচ্ছা। সেকেন্ড পয়েন্টেই রয়েছে অ্যাবিলিটি টু লিসেন, শোনার ইচ্ছা বা শোনার ক্ষমতা। আমরা যদি শুধুমাত্র জিজ্ঞাসা করছি, হ্যাঁ, যে তার বিভিন্ন ইনফরমেশন আমরা শুনলাম, কিন্তু আমার মধ্যে যদি সেই শোনার ইচ্ছাটা না থাকে, শোনার ক্ষমতা না থাকে, শোনার ধৈর্য না থাকে, তাহলে যিনি ক্লায়েন্ট তিনি যদি দেখেন যে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, আমি তার কথা শুনছি না, আমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছি না, সেটা কিন্তু হবে না। তাই আমি যেমন তার কাছ থেকে ইনফরমেশন জানছি এবং সেই ইনফরমেশনটা শোনারও, তার বিভিন্ন দিক জানারও আমার মধ্যে কিন্তু আগ্রহটা থাকতে হবে, অর্থাৎ শোনার ইচ্ছা, শোনার ক্ষমতা কিন্তু থাকতে হবে। নেক্সট পয়েন্টের দিকে বলছে কমফর্ট উইথ কনভারসেশন, ঠিক আছে, অর্থাৎ আমার কাছে ক্লায়েন্ট এসে তিনি যদি নিজে কমফর্ট ফিলই না করেন, তার কোনো কথা বলতে গিয়ে হেজিটেট হচ্ছে, হবে প্রথমে, হবে দ্বিতীয়বার, হবে অনেকবার হতে পারে, কিন্তু ওই যে বললাম মধুর সম্পর্ক তৈরি করাটাই কিন্তু আমার কাজ, সেইটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক্স। অবশ্যই আমাকে কিন্তু জানতে হবে যাতে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে, বা এমন ভাবে ক্লায়েন্টের সাথে ডিল করব যাতে ক্লায়েন্টের সাথে কনভারসেশন কিন্তু সেই ক্লায়েন্ট তার মনের কথা, তার যাবতীয় কথা সে কিন্তু খুব বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেটা যদি না হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়। নেক্সট পয়েন্ট বলছে এমপ্যাথি। এমপ্যাথি আমি কি বললাম, যে আমি যখন ক্লায়েন্টের থেকে তার প্রবলেম শুনছি, তার তার অনেক কষ্ট, তার দুঃখের কথা, হয়তো অনেক হতাশার কথা আমরা যখন শুনছি, আমরা কিন্তু তার কাছে তার মতো করে আমরা নিজেকে সেই জায়গায় রেখে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা অনেক সহজে মানে তার কাছে পৌঁছতে পারবো, ঠিক আছে। তার অবশ্যই কিন্তু সে বুঝতে পারবেন যে ইনি কিন্তু শুধু শুনছেন না, শুনে আহা বলছেন না, তিনি কিন্তু বুঝতে পারছেন আমি এরকম বলছি না, তুমি যেটা করেছো একদম ঠিক, তুমি যেটা করতে চেয়েছো সেটা অবশ্যই ঠিক করেছো, এইটা যদি আমরা বলতে থাকি তাহলে কিন্তু যিনি ক্লায়েন্ট তার কিন্তু অনেক বেশি ইমোশনাল সাপোর্ট মেলে, অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে আমার ইমোশন অন্য কেউ হয়তো যে বলেছি তারা হয়তো গুরুত্বই দেয়নি, তারা হয়তো শোনেনি, কিন্তু ইনি কিন্তু সেই
ইমোশনকে শুনলেন এবং অবশ্যই সাপোর্ট করছেন, তিনি হয়তো ভুল বলছেন, কিন্তু আমাকে সেই সময় তাকে থামালে চলবে না। আমাকে কিন্তু তার কথা, তার যে জায়গাটা আমাকে শুনে তা আমার মতো না ভেবে তার মতো করে সে কোনটা শুনতে চাইছেন, কোনটা শুনলে সেই সময় তার ভালো লাগবে সেটা কিন্তু ভাবতে হবে। তাই এমপ্যাথি অ্যান্ড ইমোশনাল স্টেবিলিটি অবশ্যই একজন কাউন্সিলরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর পরের পয়েন্টটি রয়েছে ট্রাস্ট। ট্রাস্ট তো আমরা বলেই দিলাম, যদি বিশ্বাস যদি না থাকে তাহলে এই ট্রাস্ট তৈরি করতে সময় লাগে। তার জন্য যে এই প্রসেসগুলো চলতে থাকে সেই ট্রাস্টের ওপরে কিন্তু সবটা নির্ভর করছে। হঠাৎ করে এসে কিন্তু একজন ব্যক্তি তার মনের কথা ক্লায়েন্ট এসে কিন্তু তার কথা বলবেন না, তাহলে সেই বিশ্বাসটাও কিন্তু আমাকে তৈরি করতে হবে। নেক্সট পয়েন্ট দেখো বলছে আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতা। আমরা আগেই কাউন্সেলিং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে পেয়েছি যে তাকে ক্লায়েন্টকে বুঝতে হবে, ক্লায়েন্ট কি বলতে চাইছেন। আমার মধ্যে যদি কোনো বোঝার ক্ষমতাটাই না থাকে, আমি যদি কাউকে বুঝতে না পারি, তিনি এতগুলো দিন আসছেন, এতগুলো কথা বলছেন, অথচ আমি কোনো কিছুই বুঝলাম না, সেটা তো হবে না। কারণ আমার মধ্যে সেই ক্ষমতাটা থাকতে হবে যে তিনি কি বলতে চাইছেন, তিনি কোন কথাটা কিভাবে শুনতে চাইছেন, তাকে বোঝা, সেই জায়গাটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। তো এই যে জিনিসগুলো আমাদের কিন্তু কাউন্সিলরকে অবশ্যই নলেজেবল হতে হবে। যদি নলেজেবল না হয়, আপডেট রেগুলার যেগুলো ঘটছে এবং অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যেমন বিভিন্ন টপিক চেঞ্জ হচ্ছে, এখন মোবাইল নিয়ে অনেক সমস্যা এবং এগুলো এক ধরনের প্রবলেম তৈরি করছে। তো কাউন্সিলরকে অবশ্যই কিন্তু এই পরিবেশ এবং নতুন আপডেট সবসময় নিজেকে সেই দিক থেকে নলেজেবল থাকতে হবে, যাতে তিনি যে কোনো সমস্যা বা যতটা পারবেন সেই সমস্যাগুলোকে রেগুলার লাইফের সাথে রিলেট করে তিনি মানে চেষ্টা করেন সেই পথে ব্যাখ্যা দেবার। নেক্সট পয়েন্টে দেখো বলছে ক্যাপাসিটি ফর সেলফ ডিনায়াল। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা কত দূর যাব। আমরা যখন ক্লায়েন্টের প্রতি ইমোশনাল থাকছি, এমপ্যাথেটিক দেখাচ্ছি, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কিন্তু কত দূর পর্যন্ত আমাকে যেতে হবে, আমি কিন্তু সেই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি এমন জায়গায় পৌঁছে যাব না যেখানে কিন্তু কাউন্সিলর ক্লায়েন্ট অল টাইম আমার উপর ডিপেন্ডেন্ট, এবং তাকে আমি এমন কোনো আস্থা দেখাবো না যে আমি আছি তোমার সাথে সর্বদা, সেটা নয়। তাহলে আমাকে বুঝতে হবে যে কত দূর অবধি আমার যাওয়াটা প্রয়োজন, বা কত দূর অবধি গেলে যাওয়ার পর আমাকে থামতে হবে। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু অবশ্যই থাকতে হবে যে আমি কত দূর ইমোশনালি তার সঙ্গে ইনভলভ হব। নেক্সট পয়েন্টের দিকে বলা হচ্ছে যখন একজন ব্যক্তির টলারেন্স অফ ইন্টিমেসি, অর্থাৎ সে একই কথা বুঝতে হবে যে সেই ব্যক্তি কতটা কি চাইছেন, কি বলছেন, কতটা ইন্টিমেট হব, কতটা তার সঙ্গে আমি থাকবো। এবং আরেকটাও কথা হচ্ছে র্যাশনালিস্টিক, নন জাজমেন্টাল এবং আনবায়াসড। আমি যেটাই ক্লায়েন্ট কাউন্সিলর যেটাই মানে কথা বলবেন, তার প্রবলেমগুলো শুনবেন, রিয়েল নিজের লাইফ দিয়ে কিন্তু কাউন্সিলর কখনোই তার কোনো কিছুকে সলভ করতে যাবেন না। অর্থাৎ তিনি কিন্তু আনবায়াসড হবেন, তিনি নন জাজমেন্টাল হবে, তিনি কিন্তু কোনো কিছু জাজ করছেন না, তিনি কিন্তু ক্লায়েন্টের সমস্ত দিকটা শুনে সেই দিকটা বিভিন্ন পথ দিয়ে তিনি কিন্তু সেটার সলভ করার বা তার মধ্যে বিভিন্ন স্কিল ডেভেলপ করার চেষ্টা করছেন। আর কি মনে রাখতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্ট। অবশ্যই একজন কাউন্সিলরকে ওই যে বললাম যে ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে হবে। এবং আরেকটা কথা এখানে বলিনি, ক্যাপাসিটি ফর সেলফ ডিনায়াল, অর্থাৎ যেখানে অনেক সময় দেখা যায় কাউন্সিলর যেন মানে ক্লায়েন্ট এটা চান যে সম্পূর্ণ পুরো মনটাই যেন তার উপর থাকে, যেটুকু সেশন তার সাথে তিনি কাটাচ্ছেন, যেটুকু সময়, সেই সময়টা যেন তার উপরই, মানে কাউন্সিলর যেন অন্য কোনো দিকে অন্য কারোর ফোন নিয়ে নিচ্ছেন বা অন্য কিছু করছেন, করতে করতে তার কথা শুনছেন, অথবা তাকে এভাবে বলছেন না, ঠিক আছে আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট নেক্সট সেশনে আর আসার কিন্তু চেষ্টা করবে না। কারণ তিনি বুঝতে পারছেন যে কাউন্সিলর কিন্তু ক্লায়েন্টের কথা শুনতে ইচ্ছুক নন। অর্থাৎ সেটা যেন না হয়, পুরো মানে ক্লায়েন্ট চান যে পুরো মনটা কিন্তু কাউন্সিলরের যেন তার কথার উপরই থাকে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং নেক্সট আমরা যেটা বলবো যে অবশ্যই যিনি কাউন্সিলর, তার ইমোশনাল ম্যাচুরিটি থাকতে হবে, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, তার মধ্যে কমিউনিকেশন
কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তার মধ্যে প্রবলেম সলভিং এবিলিটি থাকতে হবে। এই প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু তিনি মানে এই জিনিসগুলো কিন্তু যদি একজন কাউন্সিলরের মধ্যে না থাকে তাহলে কিন্তু এই প্রবলেম এবং লাস্টের সব থেকে বড় কথা তিনি সমস্ত দিক শুনলেন, শুনে তিনি কি করে সলভ মানে তিনি কিভাবে তার কোন দিকগুলোকে তিনি বড় করছেন বা কোনটাকে তিনি মনে করছেন মেন প্রবলেম সেখানে ফোকাস করা উচিত, এই সবটাই কিন্তু আমরা এই কাউন্সেলিং প্রসেস বা একজন কাউন্সিলর অবশ্যই তার এই জায়গাগুলোর দিকে মন দিতে হবে। এবং তখনই কিন্তু একজন এই সমস্ত প্রসেস যদি ঠিকঠাক তিনি ফলো করেন তাহলেই কিন্তু একজন ক্লায়েন্ট কাউন্সিলরের কাছে আসবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার অ্যাটিটিউডে চেঞ্জ হয়। তিনি যা যা বলছেন সেইগুলো যদি তিনি মেনে চলতে চেষ্টা করেন তাহলে দেখা যায় যে একজন কাউন্সিলর ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি তার জীবনে উপকৃত হবে। তাই আজকে আমরা এই কাউন্সেলিং কাকে বলে, নেচার অফ কাউন্সেলিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড কাউন্সিলর সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কাউন্সেলিং কীরকম বা পরিবারের ক্ষেত্রে কাউন্সেলিং কী দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে।